একটি দলের মুখে স্বৈরাচারের বুলি। ময়মনসিংহে জনসভায় তারেক রহমান ব্যালট লুটপাটের বিরুদ্ধে সতর্কবার্তা। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? জামায়াতকে দুর্বল মনে করলে ভুল হবে। প্রতিপক্ষকে পায়ে পা দিয়ে ঝগড়া না করার আহ্বান শফিকুর রহমানের। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। ভোটের মাঠে উত্তাপ। নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচনের পর দিন হতে পারে ফলাফল। পোস্টাল ভোট দিতে ইনু মেনন সহ কারাবন্দী 22 সাবেক এমপি মন্ত্রীর নিবন্ধন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম। পুরো খবরের সাথে থাকছি আমরা দুজন, আমি রহমান রাশেদ এবং আমি ফারজানা নিশি। স্টেপের সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর জানাবো। স্বৈরাচার পালিয়ে গেলেও একটি দল সেই ভাষায় কথা বলছে। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এ কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি নিয়ে সমালোচনার জবাবে এর প্রশ্ন তোলেন, ক্ষমতায় থাকার সময় জামায়াতের 2 মন্ত্রী থাকলেও কেন পদত্যাগ করেননি। ধানের শীষে ভোট চেয়ে ব্যালট বাক্স লুটপাটের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর ব্রহ্মপুত্র তীরের শহর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুভেচ্ছা, স্বাগতম। পরন্ত বিকেলে নির্বাচনী জনসভায় যখন এলেন তখন সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ। লাখ লাখ মানুষের সমাবেশে সামিল হন ময়মনসিংহ ছাড়াও বিভাগের অন্য জেলার নেতাকর্মীরা। 24 জন মানুষ দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে দেখেন ধানের শীষ, দেখছেন? মঞ্চে ওঠার পর বিভাগের 24টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় দেন তারেক রহমান। নেতাকর্মীদের নির্দেশ দেন তাদের সমর্থনে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা। বিকেল 4টার পর মূল বক্তব্য শুরু করেন তারেক রহমান। জানান জনগণকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের। অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে, শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? তারেক রহমান অভিযোগ করেন একটি দল দুর্নীতি নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। ক্ষমতায় থাকার সময় তাদের সততা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের ভাষায় কথা বলছে সেই দলটি। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? প্রত্যাশিত বাংলাদেশ করতে হলে ধানের শীষের বিকল্প নেই বলেও স্মরণ করিয়ে দেন তারেক রহমান। ধানের শীষের পক্ষে ভোট চাইতে কখনো সিলেট বিভাগ, কখনো চট্টগ্রাম বিভাগ, কখনো বা ময়মনসিংহ বিভাগে চষে বেরিয়েছেন তারেক রহমান।
কিন্তু দেখার বিষয় ময়মনসিংহ বিভাগে এসে যেখানে সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী বিএনপির, সেখানে তিনি ধানের শীষের প্রচার কৌশলে যে ভোট চাচ্ছেন সেটি কতটা কাজে লাগে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ময়মনসিংহ। নির্বাচনী প্রচারে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে গাজীপুরের পথে রয়েছেন তারেক রহমান। আমরা আরো বিস্তারিত জানবো। মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাসুদ, খুব স্বাভাবিকভাবে পরিকল্পনা অনুযায়ী কিছুটা বিলম্ব হয়েছিল ময়মনসিংহ থেকে রওনা করতে। গাজীপুরে আপনারা এসে উপস্থিত হয়েছেন কিনা, বিশেষ করে গাড়ি বহরের সাথে ছিলেন যেহেতু, কখন মঞ্চে উঠতে পারেন তারেক রহমান? রাত 10টা বাজে তারেক রহমানের এখানে সন্ধ্যা 6টায় প্রোগ্রামের শিডিউল ছিল, কিন্তু ময়মনসিংহের যে প্রোগ্রাম সেটি শেষ করে ঢাকায় পৌঁছানোর আগ পর্যন্ত, গাজীপুরে পৌঁছানোর আগ পর্যন্ত তার পথে পথে যে নেতাকর্মীদের যে রাস্তা দুধারে অপেক্ষার কারণে কিন্তু তিনি এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি। এখানকার আয়োজকরা বলছেন যে তিনি 10 মিনিটের মধ্যে পৌঁছাবেন, কিন্তু আমরা যেটা দেখছি যে রাস্তা আমরা আসার সময় যা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তার দুপাশে অবস্থান করার কারণে কিন্তু এখানে তার পৌঁছাতে আরও কিছুটা বেগ পেতে হবে। 4 ঘন্টার প্রোগ্রামে তিনি অলরেডি লেট করেছেন। এখানকার নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান করছিলেন। আর তারেক রহমান কিন্তু আজকে এটি দ্বিতীয় প্রোগ্রাম, এরপরে ওনার আরেকটি প্রোগ্রাম আছে, সেটি হলো উত্তরায় ঈদগাহ মাঠে। সেখানে তিনি এটা শেষ করে তিনি উত্তরা সেই মাঠে যাবেন এবং এটা শেষ করতে এখন পর্যন্ত যা মনে হচ্ছে সেটি 11টা পার হয়ে যাবে এটি শেষ করতে। যদি উনি 10:30টার মধ্যে পৌঁছান তাহলে 11টা পরে যাবে। তবে এর আগের বিষয়গুলো যেগুলো আমরা দেখেছিলাম যে উনি প্রথম দিনের প্রোগ্রামে প্রায় 16 ঘন্টা টানা প্রোগ্রাম করেছেন, 7টি জেলায় গিয়েছিলেন। এরপরের দিন তিনি 14 ঘন্টা প্রোগ্রাম করেছেন টানা চিটাগাংয়ের দিন। এবং আজকেও তিনি কিন্তু সেই সকালবেলা গুলশান থেকে বের হয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে গিয়েছেন এবং সেখান থেকে ব্যাক করে তিনি এখন গাজীপুর আসছেন। এখান থেকে তিনি আবার উত্তরা যাবেন এবং তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার আজকে 4র্থ দিন, উনি যে সিলেট গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, এখন তিনি এখানে আসছেন। এরপরে তিনি কিন্তু আবার রাজশাহী যাবেন, বগুড়া যাবেন, তারপরে শেষ পর্যন্ত তিনি এরপর বরিশাল গিয়ে, খুলনা গিয়ে তারপর উত্তরাঞ্চল সফর করবেন। তো তার সব মিলে সার্বিক বিবেচনায় নিয়ে তারেক রহমানের আগামী 10 তারিখ পর্যন্ত যে টানা শিডিউল, তিনি কিন্তু যখন শুরু করছেন নির্বাচনী প্রচারণা মধ্যরাত পর্যন্ত চালাচ্ছেন অন্যখান থেকে, এবং বাস নিয়ে তিনি যাচ্ছেন। এবং আজকের এটির পর তার আরও প্রায় 3-4 ঘন্টা তাকে বাইরে থাকতে হবে এই নির্বাচনী প্রচারণা করতে। মধ্যরাত পর্যন্ত তার যে প্রচারণা কৌশল সেটি তিনি নিরলসভাবে এবং কোনোরকম। বুঝতে পারছি আমরা। মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাসুদুর রহমান গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপির নির্বাচনী প্রচারে সবশেষ জানছিলাম তার কাছ থেকে। পরবর্তী খবরে যাব আমরা। প্রতিপক্ষকে পায়ে পা দিয়ে ঝগড়া না করার আহ্বান জানালেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনা, যশোর ও সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াতকে দুর্বল মনে করলে ভুল হবে। যারা নির্বাচনের আগে মা বোনদের গায়ে হাত দেয় তারা ভোটে জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সে প্রশ্ন তুলেন জামায়াত আমির। খুলনায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জনসভা। সমাবেশ শুরুর আগেই লোকারণ্য নগরীর সার্কিট হাউস মাঠ। এতে বক্তব্য রাখেন জেলার 6টি সংসদীয় আসনে জামাত ও জোট মনোনীত প্রার্থী আর দলের শীর্ষ নেতারা। বিকাল 3টার পর জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসলে পরিণতি ভালো হবে না। এছাড়া প্রচারে নারীদের উপর হামলা হলে প্রতিহতের ঘোষণা দেন জামাত আমির। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। খুলনা আন্তর্জাতিক বিমানবন্দর, সুন্দরবনকে কেন্দ্র করে অত্যাধুনিক পর্যটন নগরী সহ খুলনার 6টি সংসদীয় আসন ঘিরে নিজের পরিকল্পনার কথা জানান জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার ভোটে ক্ষমতায় আসলে স্বাস্থ্য, শিক্ষা সহ বেশ কিছু খাতে করবেন আমূল পরিবর্তন। এর আগে সীমান্ত ঘেঁষা জেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্যে প্রতিবেশীদের সমতার ভিত্তিতে সম্পর্কের কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। কাউকে প্রভু হওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কথা সাফ, আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই, আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না।
দিনের শুরুতে যশোরে হয় নির্বাচনী সমাবেশ। বক্তব্যে জামাতকে দুর্বল মনে করলে প্রতিপক্ষ ভুল করবে এ হুঁশিয়ারি দেন জামাত আমির। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুবক যুবতীরা তৈরি হোক। এদিন জামাত আমির দিনের শেষ গণসংযোগ করেন বাগেরহাটে। সেখানে সমাবেশে তিনি জানান, তাদের প্রতি আস্থা রাখলে দেশ পরিচালনায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে জামাত সহ 11 দল। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। রমিজ হুসাইন, চ্যানেল 24, বাগেরহাট। রাশিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের অন্যান্য খবর। প্রচারের এক সপ্তাহ না পেরোতেই উত্তাপ ভোটের মাঠ। কথার লড়াইয়ের পাশাপাশি যা ঠেকেছে আঘাত পাল্টা আঘাতে। এদিন ঢাকা ৮ আসনের 11 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপিকে দুষছে এনসিপি, তবে পাল্টা অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস। মঙ্গলবার দুপুর গণসংযোগে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে তার উপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন পাটোয়ারি। শান্তিনগরে সড়ক অবরোধের পর এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তারেক রহমানের সম্মতিতেই এ হামলা করিয়েছেন মির্জা আব্বাস। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শান্তিনগর বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে এনসিপি। তবে মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাসের অভিযোগ, যেখানে যা কিছু হয় সবকিছুর দায় তার উপরেই চাপানো হয়, জানিয়ে ভীত তিনি। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপির সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে হামলা করে নাই। এদিকে 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে প্রার্থীদের পদচারণায় এখন উৎসব মুখর নির্বাচনী মাঠ। ঢাকা 13-তে গণসংযোগে নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। আর ঢাকা 3-এ প্রচার চালান গয়েশ্বর রায়। তার অভিযোগ, পরাজয়ের ভয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছেন। যারা নাকি নির্বাচনে জয়লাভ করতে পারবে না, খেলার মাঠে খেলায় জয়লাভ করার সম্ভাবনা থাকবে না, তারা কিন্তু ফাউল বেশি করে। তারা এসব করে খেলাটা ভণ্ডুল করা। প্রথম 5 দিন একদম কোনো ধরনের লিমিট না রেখে প্রচারণা বিধিমালা সবকিছু লঙ্ঘন করেছে আমার প্রতিপক্ষ। ঢাকার প্রায় সবকটি আসনেই ব্যস্ত সময় পার করেছেন 11 দলীয় জোটের অন্যতম অংশীদার জামাতের প্রার্থীরা। শোনান জয়ের আশাবাদ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 12 জন। পুলিশ জানায়, গণভোটে নার পক্ষে প্রচারণা চালানোয় ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় এক জামায়াত নেতা। এরই জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। জাতীয় নির্বাচনের ফলাফল হতে পারে পরদিন, এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, গেল 18 দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে 94টি। আর আইন শৃঙ্খলা বাহিনীকে কারো এজেন্ডা বাস্তবায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 12 ফেব্রুয়ারি একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট, যেখানে দেশে ও দেশের বাইরে থেকেও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশের ভেতরেও নিবন্ধিত ভোটারদের কাছে
পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট, যেখানে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি। আর বিদেশ থেকে ভোট শেষে এখন পর্যন্ত পোস্টাল ব্যালট এসেছে 21,000-এর বেশি। নির্দেশিকার ফার্স্ট লাইনে ছিল আপনার কিউআর কোড স্ক্যান করুন। সো কেউ যদি এটা না ফলো করে জাস্ট ব্যালটটা বের করে পাঠিয়ে দেয়, তার মানে ডিউ প্রসেস হ্যাজ নট বিন ফলোড। প্লাস হচ্ছে ওনার জায়গায় যদি আরেকজন করে ফেলে, তখন তো এখানে বুঝবো না যে অ্যানোনিমিটির প্রশ্ন আসবে। সো ভেরিফাইড প্রসেস যদি ফলো না করে, এটা লজিক্যালি এটা বাতিল হওয়াটাই স্বাভাবিক। এবার গণনা শেষে একই সাথে ঘোষণা হবে নির্বাচন এবং গণভোটের ফলাফল। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের কাছে প্রশ্ন ছিল, কত সময় বা কত দিন লাগতে পারে ভোটের চূড়ান্ত ফল পেতে। কাঙ্ক্ষিত সময় বলতে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। তার দাবি, অতীতের চেয়ে ভোটের মাঠের পরিবেশ চমৎকার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী যেন পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয় সে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপের অভিযানে 25 জানুয়ারি পর্যন্ত 22,464 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 483টি আগ্নেয়াস্ত্র। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবার প্রার্থী হতে না পারলেও ভোট দেবেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 22 জন সাবেক এমপি মন্ত্রী। দেশে প্রথমবারের মতো কারাগারে ভোট দেওয়ার বিধান করায় এই সুযোগ পাচ্ছেন তারা। ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় 6,000 কারাবন্দী ভোটার। ফয়সাল হোসেনের রিপোর্ট। দেশজুড়ে 64 জেলায় মোট কারাগারের সংখ্যা 75টি। মোট 84,000-এরও বেশি আসামি বন্দী রয়েছে এসব কারাগারে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাবন্দীরা সরাসরি অংশ নিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করে দেশের বাইরে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট দেওয়ার বিধান করেছেন। সেই সাথে হাজতীদের জন্যও ভোটাধিকার প্রয়োগের বিধান সংযুক্ত করা হয়েছে। মোট 84,000 বন্দীর মধ্যে 5,960 জন নিবন্ধন করেছেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য। বাকি বন্দীদের মধ্যে কেউ কেউ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র না থাকায়, আবার অনেকে ভোট দিতে ইচ্ছুক না থাকায় ভোটার সংখ্যা কম বলছে কারা কর্তৃপক্ষ। 75টি কারাগারের মধ্যে 71টি কারাগারে ভোট হবে। এরই মধ্যে এসব কারাগারে বুথ বসানো, ভোট দেওয়ার সময় ও জায়গা নির্ধারণ করা সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। আমরা সব রেজিস্ট্রেশন করে দিয়েছি। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে জিনিসটা আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছে তার মধ্যে হলো একটা বুথ হবে নির্বাচনের দিনে, একটা রঙিন প্রিন্টার লাগবে এবং নির্বাচন কমিশন অফিস থেকে ব্যালট পেপার আসবে, পোস্টাল ব্যালট আসবে। এই প্রস্তুতিগুলো আমাদেরকে নিয়ে রাখতে বলেছে। আর অন্য যে প্রক্রিয়াগুলো, ভোট দেওয়ার প্রক্রিয়া, এগুলো অ্যাজ ইউজুয়াল অন্য যে পোস্টাল ব্যালটের যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে আসবে। 5 আগস্ট অভ্যুত্থানের পর 39 জন শ্রেণীপ্রাপ্ত বন্দীও ভোট দিচ্ছেন এবারের নির্বাচনে, যার মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাবেক এমপি KM রহমতুল্লাহ, ডক্টর এনামুর রহমান, সাদেক খান, আবু রেজা মোহাম্মদ, নিজামুদ্দিন নদভী, আব্দুল আজিজ সহ পতিত সরকারের কমপক্ষে 22 জন প্রভাবশালী। আসলে নামটা আমরা একটু কনফিডেন্সিয়ালি রাখতে চাই, বাট আপনি যদি বলেন সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে আমার যে তথ্য মতে 40 জনের অধিক তারা নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য।
একই সঙ্গে আইজিপ্রিজন জানান, প্রথমবারের মতো কারাগারে ভোট গ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারে এই ব্যালটেই তাকে ভোটটা দিতে হবে, পরবর্তীতে বাইরে এসে সে ভোট দিতে পারবে না। এটা একটা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সরকারি চাকরিজীবীদের প্রস্তাবিত পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, বল ঠেলে দেয়া হলো পরবর্তী সরকারের কোর্টে। জ্বালানি উপদেষ্টা জানালেন, সুপারিশ পরীক্ষার জন্য একটি কমিটি করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে গেল 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় বেতন কমিশন। তারপর থেকে আলোচনায় এটি বাস্তবায়নের প্রসঙ্গ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আছে আর মাত্র অল্প কিছুদিন। এ সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে না। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। অন্তর্বর্তী সরকারে যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। পে কমিশনের জন্য বিভিন্ন সময়ে বিক্ষোভের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, পরবর্তীতে যে সরকারই আসুক তাদের যাত্রাপথ যেন মসৃণ হয় সেটিই চাইছে অন্তর্বর্তী সরকার। জিনিসপত্রের দাম বাড়ার সাথে বেতন কমিশনের সুপারিশের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং, কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত। জিনিসপত্রের দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই, কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না, এটা পরিষ্কার। এটা মাত্র একটা কমিটি করা হয়েছে। এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য শুধু জমি বরাদ্দ করা হয়েছে, এখানে অন্য কিছু নেই। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি, তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে, অন্য কিছু না। তো এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় নাই। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রীদের জন্য 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ বিষয়ে ফাউজুল কবির খান বলেন, এ ধরনের প্রস্তাব তিনি দেখেননি। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এমন প্রস্তাব উপস্থাপন করা হয়নি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। 3 পার্বত্য জেলার 12টি স্কুলে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের সূচনা করেন তিনি। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দুর্গম অঞ্চলে ভালো শিক্ষকের অভাব এখন ইন্টারনেটের মাধ্যমে পূরণ হবে। একই সাথে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রান্তের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, দ্রুততম সময়ের মধ্যে 3 পার্বত্য জেলা নির্বাচিত মোট 149টি বিদ্যালয়ে এই ই-লার্নিং সেবা সম্প্রসারিত হবে বলেও জানান তিনি। বাংলাদেশের কর ব্যবস্থা জটিল, সঙ্গতিপূর্ণ নয় বাস্তবতার সাথে, যা অতিমাত্রায় নির্ভরশীল পরোক্ষ করের উপর। এমন সব পর্যবেক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় PRI বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তারের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল এই প্রতিবেদন জমা দেয়। এতে দেশের কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যদিও অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, তবুও এসব নীতি বাস্তবায়নের রূপরেখা নিয়ে যেতে চায় তাঁরা।